স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আজ আমি আছি ইশরাত জাহান উর্মি। ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়। বিশ্বের ১৬টি দেশে এই অফিস আছে। বিশেষত যুদ্ধবিধ্বস্ত এবং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দেশগুলোতেই এই অফিস কার্যক্রম পরিচালনা করে। এই কার্যালয় খোলাতে আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলাম এবং সিপিবি সহ আরও কিছু রাজনৈতিক দল। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস খুললে লাভ বা ক্ষতি কী, কেন রাজনৈতিক এবং ধর্মভিত্তিক দলগুলো এর বিরোধিতা করছে, এসব নিয়েই আজকের আলোচনার বিষয়। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, লাভ কী ক্ষতি কী? আলোচনায় আজ আমার সাথে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান এবং আছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমার মনে হয় শুরুতে আমি আমার যেটি আমি বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে, যে আমি একটু শিখতে চাই বা বুঝতে চাই বা জানতে চাই। মানবাধিকার কমিশনের অফিস শুনতে তো বেশ ভালো লাগে, মানবাধিকার জিনিসটা তো খারাপ না। তো সেই অফিস যদি বাংলাদেশে খোলা হয় তাহলে কেন আসলে রাজনৈতিক দলগুলো আপত্তি জানাচ্ছে? অথবা আপনি আমার সঙ্গে টেলিফোনে বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর এখানে মতামত নেওয়ার দরকার ছিল। লাভটা কি বা ক্ষতিটা কি, খুললে সমস্যা কি, সেটা আগে আমি একটু বুঝতে চাই। একটা জটিল বিষয়, ধন্যবাদ। প্রথম কথা হলো যে একটা রাষ্ট্রে যখন আপনি মানবাধিকার অফিস বিদেশ থেকে নিয়ে আসেন, যদিও এটা ইউনাইটেড নেশনস মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনের একটা অর্গানাইজেশন, মানে কম্পোনেন্ট, আপনি নিয়ে আসেন, তখন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে 4টা বিষয়। আপনি বুঝে নেবেন। প্রথমটা হলো যে আপনার রাষ্ট্রে একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছে যে এখানে একটা কনফ্লিক্ট চলছে, এখানে এক ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। এটা মেনে নিতে হবে। শব্দটা খেয়াল করুন, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে, রাইট? তার মানে আমাকে এটা প্রোটেক্ট করার জন্য হিউম্যান রাইটস একটা ওয়াচডগ দরকার আছে। সেই কারণে আমার পলিটিক্যাল কনসেনসাস না থাকলেও কনফ্লিক্টিং যে পার্টিগুলি থাকে তাদের মধ্যে, কারণ তাদের যে অফিসগুলি আছে, দেখেন কম্বোডিয়াতে জেনোসাইড হয়েছে, সাদে হয়েছে, কলম্বিয়াতে ড্রাগস রিলেটেড প্রবলেমস হচ্ছে, গুয়াতেমালাতে ম্যাসিভ মানে নন স্টেট অ্যাক্টার্স আছে। তার মানে হন্ডুরাস বলেন, লাইবেরিয়া বলেন, মেক্সিকোতে তো আমরা দেখতেই পাচ্ছি যে ড্রাগ কার্টেজ, সুদান, সিরিয়া, ইয়েমেন, তিউনিশিয়া এবং সেই সাথে নর্থ কোরিয়া, এবং নর্থ কোরিয়ার অফিসটা সিউল থেকে কাজ করে আর ইউক্রেনের অফিসটা মনিটরিং হিসাবে, তাই না? সুতরাং এই দেশগুলির সাথে যদি আমি মিলাই, তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার একটা কনফ্লিক্ট সিচুয়েশন আছে। মানে আমি কি হন্ডুরাস কিংবা আমি কি চাঁদ, মানে আমি যে কোনো একটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে তো পড়ি। তার মানে আমার পলিটিক্যাল কনসেনসাসে যদি পলিটিক্যাল পার্টিকে আমি যোগ্যতায় নাও, মানদণ্ডে নাও ধরি, কনফ্লিক্টিং পার্টি নিশ্চয়ই আছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্ট সরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার এবং খুব বড় বড় কাজ করছেন। তার মানে তারা সিকিউরিটি সেক্টর রিফর্মে আসলে এমন কিছু করতে পারেন নাই যে নিজেদেরই এখন কনফিডেন্স নাই, এবং বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলি আছে তাদের মধ্যেও কনসেন্স নাই যে বাংলাদেশের সিকিউরিটি সেক্টরের রিফর্ম করা হয়েছে, রাইট? তাহলে 2 নম্বরটা চলে গেল। 3 নম্বরটা হলো ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল বলে একটা বিষয় আছে। তাহলে তো এই ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের তো আমার তো মানে আমি বুঝলাম না যে অতীতে হয়তো তারা ছিলেন, এবং আমরা জানি যে জুলাইয়ের আগ পর্যন্ত এই কাউন্সিল বা এই ধরনের ইনস্টিটিউশনসগুলিকে এতটাই মানে অর্বাচীন করে রাখা হয়েছিল, অকার্যকর করে রাখা ছিল, যেটা আমরা আশা করেছিলাম যে জুলাই পরবর্তী সময়ে যে রিফর্মগুলি হবে, এই ধরনের ইনস্টিটিউশনসগুলি চরমভাবে রিফর্মড হয়ে একটা হিউম্যান রাইটস ডেলিভার করার মতো সক্ষম হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি সেটাও আমরা করতে পারিনি। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে স্পিরিটটা ছিল সেটাকে আমরা নিজেরাই কন্ট্রাডিক্ট করছি। আর 4 নম্বরে আসে যে জুডিশিয়াল, অর্থাৎ আপনার হিউম্যান রাইটস যখন আপনি এনগেজ করতে যাবেন, তখন তার মানে আপনার জুডিশিয়াল রিফর্ম থেকে শুরু করে ক্যাপাসিটি বিল্ডিং। তো এটা হতে পারে যে এখন হচ্ছে না এবং ভবিষ্যতে এটা নাও হতে পারে। সেই জায়গাতেও ঘুরে ফিরে দেখেন পলিটিক্যাল পার্টিগুলির একটা মানে বিষয় আছে, যদি ভবিষ্যতে বাংলাদেশে ইলেকশন হয় সেখানে। তাহলে এটা গেলো হলো ইন্টারনাল ডাইনামিক্স। এখন এক্সটার্নাল ডাইনামিক্সে আসি। বাংলাদেশে অলরেডি ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটরের অফিসে একজন সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার আছে, এবং এই ধরনের পোস্ট কিন্তু একেবারে যে 206টা বা যে কটা দেশ আছে সব দেশে নাই কিন্তু, রাইট? তো ওখানে সিলেক্টিভ দেশগুলিতে আছে, যেমন ধরেন আর্জেন্টিনা, বাংলাদেশ, বেলিজ টেলিজ যে দেশগুলি আছে, লেসোতো, রুয়ান্ডা।
তো তার মানে আপনি অলরেডি একজন হিউম্যান রাইটস অ্যাডভাইজার আছেন, যিনি আপনার হিউম্যান রাইটসের ইস্যুগুলি দেখেন, র্যাপিড রেসপন্স ইউনিটের বিষয়গুলি দেখেন, ক্যাপাসিটি বিল্ডিং, লিগ্যাল অ্যাডভাইস, ইনভেস্টিগেশন, পিস কিপিং মিশন সবই দেখছেন। তাহলে আবার কেন? আচ্ছা, তাহলে মানে আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে যে সেকেন্ড আমি যে এন্টিটিটা নিয়ে আসছি, তাহলে এক দেশে আপনি দুটো হিউম্যান রাইটস এন্টিটি একসাথে কাজ করছে, যদিও ডিস্টিংক্ট, কিন্তু কথাটা হচ্ছে যে উনি যিনি আসবেন তিনি আসলে এখানে কি ডেলিভার করবেন। এখন আমি আরেকটু শেষ করি, আর জাস্ট যদি 2 মিনিট দেন। ফলে কেউ কোনোভাবেই বলছে না যে হিউম্যান রাইটস কমিশনের অফিসের দরকার নেই, এটা কিন্তু আমরা বলছি না, কিন্তু আমরা বলছি যে এটা জাস্টিফিকেশনের যে জায়গাগুলি, তাহলে আমরা একসেপ্ট করে নিচ্ছি যে আমাদের পলিটিক্যাল কনসেনসাস নাই, আমাদের কনফ্লিক্ট ড্রিভেন ইকোনমি হয়ে গেছে, এবং আমাদের সিকিউরিটি সেক্টর রিফর্ম বা হিউম্যান রাইটস কাউন্সিল রিফর্ম বা জুডিশিয়াল রিফর্মে আমরা কোনো কিছু করতে পারিনি। তাহলে ইন্টারিম গভর্নমেন্টের এই জায়গাটায় ধরে নেওয়া দরকার যে তাদের একটা বড় রকমের দুর্বলতা আছে। তার মানে পরবর্তী যে পলিটিক্যাল প্রসেসটা তৈরি হবে, এই পলিটিক্যাল প্রসেসের মধ্যে নিশ্চিতভাবেই যারা ক্ষমতায় আসবেন তারা নিশ্চয়ই হিউম্যান রাইটসের দিকটা দেখবেন। তাদের ব্যর্থতাটাও আমি একটু বলি যে তারাও হয়তো তাদের অবস্থানটা ক্লিয়ার করতে পারেননি যে তারা ভবিষ্যতে হিউম্যান রাইটসের ব্যাপারে শুধু আমরা ক্রিটিসিজম করলেই তো হবে না, ক্রিটিসিজমের সাথে তো আমাদেরকে একটা কনস্ট্রাকটিভ পজিশনও তৈরি করতে হবে। সুতরাং এতগুলি দিক মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বিষয়ে রাজনৈতিক কনসেনসাসের খুব দরকার। যদিও বলা হবে যে জুলাইয়ের পরবর্তীতে আমাদের যথেষ্ট কনসেনসাস আছে, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, পলিটিক্যাল পার্টিগুলি তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এনটিটি। এটা আমি কি বললাম না বললাম, আপনি কি বললেন না বললেন, তার চেয়ে বেশি প্রয়োজন হলো যে পলিটিক্যাল পার্টিগুলি কি অবস্থান নিচ্ছে। যেমন আপনি হেফাজতের কথাটাই বললেন, হেফাজতের অবস্থানটা কি, রাইট? সেই হিসাবে জামাতে ইসলামীর অবস্থানটা কি, বিএনপির অবস্থানটা কি? জি, আমি বিএনপির অবস্থান যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই শাবিনাম খান, তারা বলেছেন যে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রে তারা যেহেতু আমরা সাইন করেছে, ফলে অফিস খোলার সমস্যা কি, এটি তারা বলেছেন। কিন্তু আমি একটু রহিন হোসেন প্লিজ আপনার কাছে যেটি জানতে চাই যে আপনার বক্তব্য আমি পড়েছি, আপনি বলছেন যে কোনো একটি দেশে যদি দীর্ঘমেয়াদী সংকটে পড়ে যায় তাহলে সেসব দেশে এরকম কমিশনের অফিস খোলা হয়। আপনারা সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এসবের কথাও বলেছে যে এইসবের স্বার্থ রক্ষার কারণেই মূলত। কিন্তু শাহবেনাম খান যেটি বলছেন যে মূল বিষয়টা হচ্ছে যে সরকার কি, তার মানে আমার ক্লাস ভালো হয়েছে, শাহবেনাম খান ভালো বোঝাতে পেরেছেন। তো আমরা যদি সেই জায়গাটায় আসি, সরকার কি বলছে? সরকার বলছে যে জানি না তারা কেন আপত্তি করছে, আমাদের জানা নাই, হ্যাঁ সেটা তাদের কাছে জিজ্ঞাসা করেন, এরকম বিষয়। জিজ্ঞেস তো করলেন যারা আপত্তি, মানে পলিটিক্যাল দলগুলো কেন আপত্তি করছে, ওনারা সেই প্রসঙ্গে বলেছেন। আপনার আপত্তির কারণটা কি সেটা যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ জানাই আপনাকে। এবং আমি কথা শুনছিলাম অধ্যাপক সাহেবের। প্রথম কথা, আমি এইভাবেই কথাটা বলতে চাই যে এই যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের যে অফিসটা, আসলে এটার লক্ষ্য উদ্দেশ্য কি, এ ব্যাপারে কি সরকার আমাদেরকে জানিয়েছে? আমি তো জানতে পারি নাই। তাহলে আমরা তো এটাই জানতে পারলাম না যে কী কারণে তারা এইখানে এই অফিসটা করছে। হ্যাঁ, মানবাধিকার তার লঙ্ঘনের বিষয়ে নজরদারি করা দরকার, সব কিছু দরকার, তো ঠিকই আছে। তাহলে আমরা তো প্রথমে এইটাই আশা করতে পারি, যেটা উনিও বললেন, অধ্যাপক সাহেব বললেন, যে আমাদের জাতীয় মানবাধিকার নিজস্ব যে কাউন্সিলটা আছে সেইটাকে সক্রিয় করাটাই তো আগে দরকার ছিল। তারপরে যদি প্রয়োজন কোনো আমাদের হতো তখন বিবেচনা করতে পারতাম। এটা হচ্ছে কথা, তাহলে আমার কথা পরিষ্কার। এবার আসি দ্বিতীয় কথায়, যেটা আপনি একটু উদ্ধৃত করলেন আমাদের কথায়, যে তাহলে কি সরকার, কারণ আমরা তো মাত্র পৃথিবীর এই যে 16টা দেশের কথা বলা হচ্ছে, উনি বললেন এগুলো সবাই কম বেশি এখন ওয়েবসাইটে গেলে জানা যায়, এবং আমাদের দক্ষিণ এশিয়ার কোনো দেশে নাই, এবং নানাভাবে নেপালে ছিল, চলে গেছে, এবং নানাভাবে কিন্তু অন্য জায়গায় আরও তারা আসতে চেয়েছিল, কেউ এগ্রি করে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেছে, সেই অপেক্ষা রাখে না, চলে গেছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের এই অঞ্চলেও নাই। তাহলে আমি বরঞ্চ একটু পাল্টা প্রশ্ন করি। আমি অবশ্য জানি না সরকারের কে বলেছেন যে তাদেরকে জিজ্ঞেস করেন, এটা আমার শোনা হয়নি। আচ্ছা, আমি প্রেস সচিব, যাক ঠিক আছে, আমি একটু পররাষ্ট্র উপদেষ্টার কথা একটু আগে পরে কোট করবো আমি। আচ্ছা, আসি পরে। প্রেস সচিবের কথাকে আমি অত গুরুত্ব দিতে চাই না, যদিও আবার অফিসিয়ালি বললে তো বলতে হয় উনি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, সরকারের পুরো কথা উনি বলেন। এটা হয়তো আমার দুর্বলতা, আসার আগে শুনে আসলে ওরা আমি অন্যভাবে উত্তর দিতাম। আচ্ছা, যাই হোক, এবার আসি অন্য কথায়। এখন মূল বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে যারা এখানে তাদেরকে ইনভাইট করে আনছেন, এটাও আমার একটু বোঝার ব্যাপার। ইনভাইট করে আনা হচ্ছে না তাদের আগ্রহ ছিল, এ ব্যাপারেও কিন্তু আমরা জানি না।
এটা ফলকার টার্ক যখন এসেছেন তখনই আলোচনাটার সূত্রপাত হয়। যে আলোচনার সূত্রপাতের বিষয়টা কিন্তু এটা পরীক্ষা করে দেখার জন্য অন্য লাগবে, উনি আরো ভালো বলতে পারবেন যে এটা কি আমরা ডিমান্ড করেছি না তারা আমাদেরকে বলেছে আমরা এগ্রি করেছি। এটা আমাদের বুঝতে হবে একেবারে কংক্রিট প্রত্যেকটা ঘটনা। এটা কিন্তু অনেক বড় ঘটনা, যাই বলেন না কেন, এটা আপনি না বুঝলে, ভালো করে বুঝতে না পারলে আমরা কি মতামত দেবো কি করবো এটা বুঝতে পারবো না। এটা একটা গেল। এবার আসি তাহলে যে আলোচনা এখানেই হলো, তাহলে কি আমরা ধরে নিচ্ছি বাংলাদেশে এখন একটা খুব খারাপ অবস্থা বিরাজ করছে, বেদ থেকে খারাপ অবস্থা বিরাজ করবে, যা আমাদের করছে এবং করবে, যা আমরা নিজেরা সামলাইতে পারবো না? বা আমাদের ওই যে জাতিসংঘের যে ঘোষণা, এখানে যে অফিস, উনি তো আরও কংক্রিট করে এটা বললেন যে এইখানে যে অ্যাডভাইজার আছেন সেইগুলো দিয়ে আমরা সামলাইতে পারবো না। তাহলে আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমাদের কাছে একটা রাজনৈতিক বড় প্রশ্ন। কারণ এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে আমরা তো গণতন্ত্রের পথে যাত্রা করছি। তাহলে সেইখানে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি একটু ছোট করে একটা প্রশ্ন আমি আপনাকে রাখতে চাই। এত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিশন ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা নিয়ে কি রাজনীতি ওঠে না? সেটাই তো বলছি, আমি আসছিলাম একটু পরে, এই আলোচনা তো নাই। আচ্ছা, সে কথাটা আপনি যখন বললেন আমি সাথে সাথেই বলে নিই, যদি এটা পরে আসতাম আমি, যে ধরেন এই যে সরকার তার যে রেগুলার কাজ, এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা করতে গেলে এটা কি তার ইখতিয়ার আছে? না থাকলে সে পলিটিক্যাল পার্টিগুলোর মত নিতে পারতো, 12 অংশীজনের মত নিয়ে করতে পারতো, সেটা কিন্তু তারা করে নাই। এবার আসি যে কথাটা হয়তো পরে ভুলে যেতে পারি, আপনি যে বললেন প্রেস সচিব বলেছে, কিন্তু আমি তো কয়দিন আগে পত্রিকায় পড়লাম পররাষ্ট্র উপদেষ্টা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এইটায় লাভ হবে না কি হবে, উনি বলেছেন এটা আমি বলতে পারবো না। তার মানে দাঁড়ালো কি? এবং আমরা কিন্তু নানাভাবে এটা নিয়ে আলোচনা, এখন না, এটা গত বছর থেকে যখন আলোচনা হচ্ছিল, আমরা কতগুলো বেসরকারি প্রতিষ্ঠানে যখন প্রোগ্রামে যেতাম তখন এই কথাগুলো আমরা শুনতাম, সরকারি প্রতিষ্ঠানে কখনো শুনি নাই। আমরা যখন জানতে চাইতাম আমরা দেখলাম মিশ্র মত আছে, এবং সবাই বলতো যে আসলে টার্মস অ্যান্ড কন্ডিশন কি কারণে আসছে, কিসের চুক্তিবদ্ধ হচ্ছে, এইটা দেখা ব্যাপার, এটা মনে রাখা দরকার। আমি এই হুঁশিয়ারিটাই আমি কিন্তু আগে আমরা জানতে বুঝতে চাই। যদি এইখানে কেউ যদি আমাদের প্রমাণ করে এটা বলতে পারে যে এটা বাংলাদেশের জন্য খুব উপকারী, তাহলে আমার আপত্তি করার কি আছে? আপত্তি তো করবো না। কিন্তু আমরা দেখছি মাত্র যে কয়টি দেশে তার অবস্থান আমরা জানি, একটা দেশে আরেকটা হয় ইন্টারনাল সংঘাত আর একটা জাতিগত সংঘাতের অন্য বিষয়। আমি খালি এই পর্বে প্রশ্ন তুলে রাখি, আমাদের এইখানে বার্মা মায়ানমার তার যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু নতুন একটা অবস্থা বিরাজ করছে, এটা মনে রাখা দরকার। এবং এখানে করিডোর দেওয়া সহ নানা ধরনের কোশ্চেনগুলো আসছে, এবং এটি একটা ইন্টারেস্টিং শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করলাম। দেখবেন করিডোর নিয়ে নানা কথা, আমাদের সরকার আমাদের গেলাইতে চাইলেও জাতিসংঘ বলছে তার তত্ত্বাবধানে হবে, কিন্তু জাতিসংঘের তো অবশ্যই প্রতিনিধি বলে দিল যে না, এটা আমরা করি নাই। তার মানে রহস্যটা কোথায়? এইখানে নজরদারি কোথায়? এইখানে কি বার্মা সেইখানকার পজিশন ভূরাজনৈতিক কারণে থেকে যাচ্ছে, হ্যাঁ ভূরাজনৈতিক কারণে এইখানে বাংলাদেশ এটা আসছে কি কারণে, এইটা পরিষ্কারভাবে না বোঝার আগ পর্যন্ত এটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। এবং মনে রাখা দরকার, আমি শেষে এই শব্দটাই শুরুতেই বলি, পরে এটা নিয়ে আমরা আলোচনারই দাবি রাখি সরকারের কাছে। মনে রাখা দরকার, এই ধরনের কোনো প্রতিষ্ঠান আপনি যদি চুক্তি করেন, তারা আসে, আপনি কখনো কিন্তু এই চুক্তি ভায়োলেট করতে পারবেন না। এবং তারা কিন্তু যে কোনো ধরনের দেশের উপরে সংস্কারের নামে নানা কাজে নানা ধরনের নজরদারিত্ব করা এটা করতে পারবে। এবং জাতিসংঘ মানে খুব একটা নিরীহ প্রতিষ্ঠান এটা মনে করার কারণে তাদের স্বার্থ রক্ষা করে, এটা পৃথিবীব্যাপী। আমি আবারও ফিরবো, একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে আমি আবারও আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা নিশ্চয়ই ফিরবো। প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি, এবার ফিরছি। আবারও স্বাগত প্রযুক্ত বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় বা কথা বলছি আমরা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস লাভ কি ক্ষতি কি, এই বিষয়ে। শাহরাম খান, একটা বিষয় আমি একটু বলি, 16টা দেশের কথা আপনিও বলেছেন, তার মধ্যে বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়েতেমালা, গিনি, হন্ডুরাস ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি 4টা পয়েন্ট একদম ভালো মতো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আরেকটা বিষয় যদি একটু বলি, পাসপোর্টের কথা যদি বলি, আমাদের মান সম্মানের কথা যদি বলি, সেগুলোর কি আসলে কোনো অবনমন বা এই বিষয়গুলো কি এর সাথে খানিকটা জড়িত? 2-3টা জিনিস একটু মনে রাখতে হবে, যে আমরা একটু বিদেশি দেখলে পরে আমাদের মন টন গলে যায়। মানে আপনি দেখবেন যে বাংলাদেশের এই বিদেশ থেকে টোকায় এনে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য বহুজনকে বহু জায়গায় বসাচ্ছি। এখন মুশকিলটা কি হচ্ছে ওটার জানেন? ওটার মুশকিলটা হচ্ছে যে আপনি যারা এই দেশের মানে মূল, ধরেন আপনি যদি আমাদের জুলাই 2024-এর আমাদের যে বাচ্চাগুলি মারা গেলেন, মানে আমাদের মানুষ যারা মারা গেলেন, তাদের প্রতিও তো একটু মিনিমাম সিম্প্যাথি থাকা দরকার। তো সেইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে, যে আপনি বিদেশ থেকে সব প্রবলেম সলভ করতে চাচ্ছেন।
রাইট, মানে এই মাটির সাথে সমস্যার মানে সাথে অর্থাৎ সংযোগ যাদের কম, সংযোগের জায়গাটা আপনার বারবার কমে যাচ্ছে, যে কারণে আপনি দেখেন বারবার কিন্তু মিলিটারিকে স্টেটমেন্ট দিতে হচ্ছে, বারবার সিভিল সোসাইটিকে স্টেটমেন্ট দিতে হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে একটা বড় রকমের ডিভিশন তৈরি হয়ে গেছে, কারণ আপনি বাস্তবতার মধ্যে তো নাই। কারণ এই যে কারণে বললাম যে আপনি তার মানে আমি এইটুক কনফিডেন্ট রিফর্ম করতে পারি নাই যে আমার এখন এই ধরনের অফিসের দরকার নেই। এবং ইউএন যে রিপোর্টটা করেছে জুলাইয়ের উপরে, রাইট, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই রিপোর্টের জন্য তো আমার অফিস খোলার দরকার নেই, মানে এটা যথেষ্ট ছিল, আমরা তো যথেষ্ট দেখলাম। ছিল, এবং আমি মনে করি এটার বেসিসেই বাংলাদেশ যথেষ্ট করতে পারে। এখন আপনি যদি অফিসটা খোলেন, এখন এটার পজিটিভ দিকটাও আপনাকে বলি, এই পজিটিভ দিকটাও একটু জানা দরকার আছে। একদম। পজিটিভটার একটা বড় জায়গাটা হবে সেটা হলো যে আপনি একটা ওভারসাইট, মানে যেটাকে আমরা বলি যে একটা ওভারসাইট ক্রিয়েট করা। এখন মুশকিলটা হচ্ছে যে ওভারসাইট ক্রিয়েট করতে গেলে আমি যে দেশগুলিকে দেখছি, রাইট, এবং অতীতে যেসব দেশের কথা আমরা আলোচনা করলাম, সেই সব জায়গাতে কিন্তু কনফ্লিক্ট পারসিস্টেন্ট, ডিফারেন্ট ফর্ম। এখন তার মানে আমি ধরেই নিচ্ছি যে আমার কনফ্লিক্ট পারসিস্ট করবে, এবং সেইটাকে ধরেই এই ইন্টারিম গভর্নমেন্ট এগোচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে তাদের চিন্তা ভাবনা থেকে এটা কারেক্ট। আরেকটা বিষয় থাকে, সেটার একটা পজিটিভ দিক থাকে, সেটা হলো যে এই ধরনের অফিস থাকলে যে বাংলাদেশে অতীতে যেই ধরনের ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, যেই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, যে আপনি যার তার নামে যখন তখন পলিটিক্যাল ডিসেন্টের ক্ষেত্রে আপনি বড় রকমের একটা বাধা, কিন্তু মুশকিলটা হলো যে হিউম্যান রাইটস কমিশনারের অফিসের জুরিসডিকশনের ক্ষেত্রেও কিন্তু আপনার কনস্টিটিউশনাল আমার বাধ্যবাধকতা আছে, রাইট। আমার কনস্টিটিউশনও কিন্তু আমাকে অনেক কিছুতেই এম্পাওয়ার করে, আমার পেনাল কোড বলেন বা জুডিশিয়ারি আমাকে যথেষ্ট এম্পাওয়ার করে। এখন তার মানে হলো আমি এইগুলি কোনোটাই ইমপ্লিমেন্টেড না দিকে গিয়ে আবার ঘুরে ফিরে বিদেশ থেকে প্রবলেম সলিউশন করতে চাচ্ছি। এখন একটু 2 মিনিটের মধ্যে এটা শেষ করি। প্রিন্স ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা তুলেছিলেন যে এই অফিসের মাধ্যমে আর কি কি করা যেতে পারে, রাইট। একটা ধরেন আমি যদি মনে করি যে মায়ানমারের উপরে একটা ওভারসাইট করব, সেটা কিন্তু আমার পক্ষে করা সম্ভব। মানে তৃতীয় আরেকটা দেশে আপনি সাউথ কোরিয়াতে বসে নর্থ কোরিয়ার অফিস অপারেশন হচ্ছে না, সিউলে বসে ইউক্রেনের ক্ষেত্রে আপনি করছেন না, মনিটরিং তো করতে পারছেন। সুতরাং সেই জায়গাতে আমি করতে পারি, এবং সেই ক্ষেত্রে যথেষ্ট আমার একটা লেভারেজ আছে, এবং আমি মনে করি এইটা আমাদের জন্য পজিটিভ হতে পারে। বাট আপনি যদি গ্রেটার পলিটিক্যাল প্রিজমে দেখেন, 4টা দেশের মধ্যে মেজর ভায়োলেশন আছে। মিয়ানমার অফিস নাই, পাকিস্তান অফিস নাই, প্যালেস্টাইন দেখেন, ইসরায়েল অফিস নাই, চায়না অফিস নাই, রাশিয়া অফিস নাই। সব জায়গাতেই তো আপনি যদি আমি ওয়েস্টার্ন মিডিয়া পড়ি, আপনি দেখেন স্ট্রাকচারাল ভায়োলেন্স ইজ ভেরি হাই, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। মন্ত্রী সাহেব কালকে মানে মন্ত্রী সাহেব সকালবেলা তাকে অব্যাহতি দেওয়ার পরে বিকালবেলা তিনি আত্মহত্যা করছেন, এগুলো তো সবই মোটামুটি তো আমরা কিছুটা হলেও তো বুঝি। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি এটার যেরকম পজিটিভ সাইডগুলিও আছে, মুশকিলটা হচ্ছে যে সরকার যদি এটা পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে করতেন, এটাকে ম্যাসিভ কনসালটেশনের মাধ্যমে করতেন, এবং গোটি কয়েক এনজিও ভিত্তিক লোকজনের চিন্তা ভাবনার উপরে বেসিস করে যদি আমি করি, তাহলে একটু মুশকিল হয়ে যায়। এবং আমি কোনো অবস্থাতেই বলছি না যে হিউম্যান রাইটস অফিসার হয়তোবা দরকার আছে কি আছে না, হয়তোবা আছে, সরকার আমার চেয়ে ভালো জানেন, কারণ তাদের সব মেকানিজমই তাদের হাতে আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই জিনিসটা মানুষের মধ্যে বারবার কনফিউশন তৈরি করে করা হচ্ছে। আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাই, আপনাদের যেই আপত্তির জায়গা, তার সাথে ইসলাম ভিত্তিক দলগুলো বা ধর্মভিত্তিক দলগুলোর আপত্তির জায়গার আবার একটা পার্থক্য রয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে মানে হেফাজতে ইসলামের আপত্তির কারণগুলো যদি আমি দেখি, তারা বলছেন যে সমকাম অথবা নারী স্বাধীনতার নামে এখানে নানান ধরনের বিষয় আমদানি হবে। সেই জায়গাটায় আপনার মতামত যদি আমি জানতে চাই। এখানে স্পষ্টতই আপনারা 2 দলই আপত্তি করছেন, কিন্তু আপত্তির জায়গাটা ভিন্ন। না, এটা তো আপনি অন্য যাদের কথা বললেন তাদের যে রাজনৈতিক চিন্তা, তাতে ওইটা করতে পারে, ওইটার সাথে তো একমত হওয়ার কোনো কারণ নাই, এটা মনে রাখতে হবে। আমরা আমাদের কনসার্নটা হচ্ছে, এটা আবারও রিপিট করতে হবে, একটা মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা করবে কারা, আমরা।
এখন এই আমরা নিয়ে যে কোশ্চেন হয়, উনি এই কথাটা একাধিকবার বলেছেন বলে আবার রিপিট করি, মনে রাখতে হবে এবার এই আমরা কিন্তু গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা আমরা। তাহলে আমরা আমাদের এই জায়গাটুকু যদি নিজেরা প্রোটেক্ট করার জায়গায় না যেতে পারি, তাহলে এত ঐক্যমতের আলোচনাতে তাহলে দরকারটা কি? বারবার বলছেন জুলাই স্পিড। হ্যাঁ, জুলাই স্পিড। আচ্ছা, এখন তারপরেও যদি বুঝতাম যে ঠিক আছে, ওনারা যারা আসছে তারা আসলে খুব ভালো কাজ করবে, সাউথ এশিয়ান বহু দেশে আছে, পৃথিবীর বহু দেশে আছে, দেখেন না কিছু হলে উদাহরণ দেয়, পৃথিবীর এতটা দেশে আছে, এতটা দেশে, তাহলে এইখানে ভাই আমাদের একটা দেশের নাম বলেন, কেন সাউথ এশিয়া অন্য জায়গায় আসলো না? বরঞ্চ আমরা এখানে আমাদের বিবেচনা যেটা, যে ভূ রাজনৈতিক কারণে এইখানে আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি নানাভাবে প্রভাব বিস্তার করতে চায়, এবং বাংলাদেশকে এটা অনেক পুরনো বিষয়, কিন্তু সেটা হচ্ছে আমরা একটা যে নর্মালভাবে এটা চলি, এটা কিন্তু অনেকেই চায় না। এবং খেয়াল করবেন এইগুলো আমি তো বলেছি যে এই তথ্যপত্র আরও আমরা উন্মুক্ত চাই। নিশ্চয়ই এখন এই আলোচনাগুলো আসছেন, আমি ধারণা করি কিছুদিনের মধ্যে এগুলো আরও আসবে। দেখেন, আগস্টের এত বড় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয়ের পরপরই কিন্তু এই আলোচনাগুলো সামনে এসেছিল, কিন্তু তারপর একটু কম হয়ে গেছিল। এবং এখানে তো আমিও বললাম, উনিও বললেন যে বাইরের বার্মা তার একটা জায়গা আছে, এবং শুধু তো বার্মা না, আমাদের আরও বিষয় আছে, জানেন এখানে সমুদ্র করিডোর দেওয়া, আমাদের অন্য বিষয়গুলো। তাহলে সেই ক্ষেত্রে কী ভূমিকা হবে এটা দেখার ব্যাপার হচ্ছে এরকম একটা অফিস থাকলে এইখানে তার যে কর্মী বাহিনী অন্যরা থাকবে, তারা তো একটা অবাধ চলাচলের ক্ষেত্র পাবে। তারা তো যে কোনো জায়গায়, যে আমি যতটুকু এটা অনলাইনে, কারণ সবটা বলেছি, বাংলাদেশের চুক্তিটা তো আমরা জানতে পারিনি, জানলে হয়তো আরও ভালো বলতে পারতাম। তারা দেখা গেল এখানে বিভিন্ন সংস্কারের মধ্যে যদি অংশগ্রহণ করে, তারা যদি এমনকি ইকোনমিক সংকট, অমুক সংকটে তারা যদি মনে করে এখানে এটা লঙ্ঘিত হচ্ছে, এই কাজ আমরা করব, তার মানে আপনি আমাদের নিজস্ব সক্রিয়তায় গড়ে ওঠার যে জায়গা, সেইখানে আপনি নিশ্চিত করে আধিপত্য বিস্তারের সুযোগ দিলেন, যারা আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যেতে চাওয়াটা আমি কিন্তু অস্বাভাবিক দেখছি না। কারণ এটা জানেন, আমি আবারও বলছি, ইউএন মানে এটা মনে করার কোনো কারণ নেই, জাতিসংঘ মানে এটা একটা নিউট্রাল বডি, এবং এই সমস্ত যারা ফান্ডিং করে তাদের এই স্বার্থ যে রক্ষা করে, আমরা তো তাই এটা আমরা জানি। ইউএন মানে হচ্ছে যে একেবারেই না, এটা ভুল বিবেচনা, এটা আশা করে লাভ নাই। সুতরাং এইখানে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি আজকে এইখানেও আবার একাধিকবার আজকেও যতটুকু আমাদের কাছে জিজ্ঞেস করা হয় বলেছি, আমাদের প্রথম বক্তব্য হলো কোন চুক্তিতে এইটা চুক্তি করা হলো, তার কারণটা কি কারণে, এবং এই সমস্ত সবই তথ্য অধিকার এখন আছে, সেইটার ভিত্তিতে আমি দাবি করি যেগুলো জনগণের কাছে উন্মুক্ত করা হোক। এবং তারপরে এইখানে যেহেতু আমরা একটা আলোচনায় আছি এখন, যে কিভাবে দেশকে অগ্রসর করার ঐক্যমত্য প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আলোচনার টেবিলে নিয়ে আসা হোক, তাই না হলে না অনুমোদন এখন আমি আবার রেফার করি, আপনি প্রেস সচিবে রেফার করলেন, আমি তো পররাষ্ট্র উপদেষ্টাকে রেফার করলাম, এবং আমরা নানাভাবে, বাংলাদেশ তো ছোট জায়গায় নানা কথা তো আসে, আমাদের এইখানে আমাদের অন্য যে বাহিনী এবং অন্যরা আছেন, কার কি মত, এগুলো আমরা সবাই জানতে চাই। এগুলো আমাদের কাছে সবাইকে উন্মুক্ত করা হোক, উন্মুক্ত করে যুক্তিসঙ্গতভাবে যদি মনে করি এটা দেশের জন্য ভালো হবে, তখন তো আমরা অন্য পজিশন নিতে পারি। কিন্তু সেইটা ছাড়া এই ধরনের কোনো সিদ্ধান্ত, যেটা আপনি 3 বছরের জন্য চুক্তি করছি, উনি আমার থেকে ভালো বলতে পারবেন, আপনি যদি একবার চুক্তি করে ফেলেন, আপনি 3 বছরের মধ্যে কি এটা অন্য কিছু দ্রুত কিছু এই প্রসঙ্গে আমি আসলে নতুন করে আমরা সংকটে পড়ে যেতে পারি। বিরতির পরে আমি এটাই একটু জানতে চাই যে 3 বছরের জন্য যে করা হচ্ছে, তখন কি আবার আপনাদের রাজনৈতিক দলগুলোকে আসলে রাস্তায় নামতে হয় কিনা, যে 3 বছর শেষ হলে কিন্তু শেষ হয় বিষয়টা। আমি একটা বিরতির সময় আবারও পৌঁছে গেছি, ফিরে আলোচনায় ফিরবো। আবারও বিরতি নিচ্ছি প্রযত্নে বাংলাদেশে, থাকুন আমাদের সাথে। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আজ কথা বলছি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে লাভ কি ক্ষতি কি। রুহিন হোসেন প্লিজ, আপনি বলছিলেন যে 3 বছরের জন্য আসা, এবং একই সাথে এটাও যে সংকটগুলো আসলে কি ধরনের, আমাদের সংকটগুলো একটু আমাদের অর্গানিক পদ্ধতিতে করার কথা ছিল, সেটা না হয়ে এরকম বাইরে থেকে এসে। আমার প্রশ্ন হচ্ছে যে সংকটটা রয়েছে, সেটাকে কি আরও ঘনীভূত করার কোনো আশঙ্কা? কারণ হয়তো তারা এসে দেখে বলল যে না, তোমাদের এখনো নির্বাচনের সময় হয় নাই, নির্বাচনটা পেছালো, বা আবার জাস্ট আমি একটা আশঙ্কার কথা বললাম, এরকম কোনো আশঙ্কার বিষয় থাকে কি না, আপনার কি মনে হয়? না, আমি প্রথমত ওই আশঙ্কাটা আগে করতে চাই না। যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের প্রথমে ধরেন এখানে আসার সাথে সাথেই আপনি প্রথমে মাইন্ডসেটটা কী হবে, তাহলে বাংলাদেশে এখন সংঘাত আছে, বা অনিবার্যভাবে আরও সংঘাতের আপনি পদচারণা, এবং সারা পৃথিবীতেই বার্তাটা যাবে, এটা গেল দেশের মধ্যে, আর সারা বিশ্বে বার্তা যাবে আর একটা, সাউথ এশিয়ান দেশগুলোতে একটা অন্য ধরনের সিগন্যাল যাবে বলে আমার ধারণা থেকে বলছি। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে সেইটাকে কোনোটাই উড়িয়ে দিচ্ছেন এই কারণে,
কারণ এটা আমরা গত বছর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে, আমি গত বছরের কথা বলছি, তখন যখন আলোচনা আসছিল বা জাতিসংঘের মহাসচিব আসছিলেন, তারা কিন্তু আমাদের অভ্যন্তরীণ একটা অন্যতম সংস্কার এবং অন্য কাজটাকেই যেন একটা অন্যতম গুরুত্ব দিচ্ছে এবং বলছে যে এই ব্যাপারে আমরা সহায়তা করব। এবং আমাদের সরকারের দিক থেকেও এটা আমাদেরকেও সেই সভায় থাকার মধ্য দিয়ে এটা বলার চেষ্টা করি যে এই যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধের কাজটা করছি। এখন ধরেন যে কথাটা আমি বলছি, এটা মনে রাখতে হবে যে আমাদের এই যে গণতন্ত্রের পথে পথ চলা, এখানে তো নানা ধরনের ফোর্স আছে। এটা শুধুমাত্র যদি বলেন এখনকার যারা আমরা দেখছি দৃশ্যমান ফোর্সের বাইরে অদৃশ্যমান নানা ফোর্স থাকে, তারা কিন্তু কোনো না কোনোভাবে কোনো অজুহাত থেকে আমাদের এই যাত্রাকে বিঘ্নিত করতে চাইতে পারে। তখন সেই বিঘ্নিত যাওয়ার অঙ্ক হিসাবে তারা কি করবে আমরা জানি না, যদি ওই কোশ্চেনটা নিয়ে আসে সংস্কার এবং অন্য কোশ্চেন। এখন তো মনে রাখতে হবে তারা একটা জাতিসংঘ, তার একটা আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু আকাঙ্ক্ষা বাস্তব এবং কি সেটা হবে আমাদের। আমরা যে ঐক্যমত্যে একসাথে বসছি, এদেশের জনগণকে আস্থায় রেখে কি করবো এটা আমাদের সিদ্ধান্ত। এইখানে তো অন্য কোনো হস্তক্ষেপ তো আমরা মানবই না। আমি খালি চাই না বলছি না, আমরা মানবই না। আমরা যতই শক্তি হোক তার বিরুদ্ধেই পজিশন নিয়ে করব। আর বিশেষ করে গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে এটা মানার কোনো কারণ নাই। সেই জায়গায় এই ধরনের অর্গান বিভিন্ন দেশে আসলে তারা কিন্তু তাদের নিজস্ব যে কারণে আসছে ওইটাকে শো করার জন্য নানা ধরনের ভূমিকা অবতীর্ণ হতে পারে। আমি বিশেষ করে আবার রিপিট করছি যে দেখেন, এইখানে মনে রাখতে হবে আমেরিকা থেকে শুরু করে অন্য বহু খেলোয়াড় আছেন, তারা কিন্তু ভূরাজনৈতিক কারণে আমাদের এইখানে অ্যাবসলিউট আধিপত্য বিস্তার করতে চায়। এবং এই আধিপত্য বিস্তার কিন্তু অন্য দেশের জায়গার মতো না। আপনি ধরেন গাজায় তারা বলেছে ওইখানে কি রিসোর্ট করবে, ওইখানে জনগণ সরিয়ে দিয়ে একটা ভূমি চাই, কিন্তু এইখানে কিন্তু আবার আশপাশের চীন এবং অন্যান্য দেশ যেভাবে তার আধিপত্য বিস্তার করছে, ডলারের আধিপত্য ভেঙে যে অন্য জায়গায় করতে চাচ্ছে, নানা ধরনের আমি নানা ধরনের কাজে তারা ব্যবহার করতে পারে। যে 3 বছর আমি যদি বুঝে থাকি চুক্তি হলে তো আপনি দ্রুত শেষ করতে পারবেন না, মানে এই সময় কোনো ইচ্ছা থাকলেও পারবেন না। তা সেই ধরনের আরেকটা জায়গায় পড়বো, সংকটে পড়বো কিনা আমরা যাতে না পড়ি। আমরা আলোচনা কিন্তু করছি মানবাধিকার আমাদের যাতে ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে নজরদারি থাকতে হবে অবশ্যই। সেক্ষেত্রে আমরা আমাদের দেশের এই যে মানবাধিকার কাউন্সিল শক্তিশালী করে করব, জাতিসংঘ অন্য দেশেরগুলোকে আমরা আস্থায় নেব, সেটা নিয়ে আমরা আপত্তি করছি না। কিন্তু এই ধরনের অফিস করার মধ্য দিয়ে নতুন কোনো সংকটে পড়বো কিনা সরকারকেই এর জবাব পরিষ্কার করে দিতে হবে। একদম যদি শাহবানম খান, আপনি যদি আমাকে একদম শেষের অংশে যেহেতু আমরা আছি, আপনার কি মনে হয়, আপনি একটা যে পলিটিক্যাল পার্টিগুলোর মতামত দরকার ছিল আপনি বলছেন, আর ধরেন ফরেন অফিসের কথা যদি আমি বলি, তাদের এখানে আসলে ভূমিকা কি হওয়া দরকার? বাংলাদেশে দেখেন, বাংলাদেশের এই যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে প্রায়ই যে জিনিসটা ঘটে যে পররাষ্ট্র নীতিকে বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে এম্পাওয়ার না করে বাকি যারা আছেন সবাই গল্প, তারাই সব ডিসিশন নেন। আর এখন মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশে যে পলিটিক্যাল অ্যাবসেন্সটা বা পলিটিক্যাল ভ্যাকিউমটা, এটা যে যার যার মতো ইচ্ছা মতো ব্যবহার করে নিচ্ছে। তো দেখেন, বাংলাদেশকে নিয়ে 3টা বড় রকমের ন্যারেটিভ আছে বিদেশে, মানে, এবং এটা বিভিন্ন মিডিয়া থেকে এবং আমার পার্শ্ববর্তী দেশ থেকে তো এটা 24 ঘন্টাই বলতে থাকে যে বাংলাদেশ এক্সট্রিমিস্ট একটা দেশ হয়ে যাচ্ছে, বাংলাদেশের মাইনরিটি রাইটস বলে কোনো কিছু নাই, এবং বাংলাদেশের যে ভোলাটাইল সিচুয়েশন, এইখান থেকে বাংলাদেশ বিভিন্ন দেশের জন্য সিকিউরিটি হয় না। এখন আপনি এই ধরনের ইনস্টিটিউশনস দিয়ে যদি আপনি মনে করেন যে না এই ধরনের ন্যারেটিভগুলিকে কাউন্টার করবে, তাহলে আমার মনে হয় যে সরকারের এই জিনিসটা স্পেল আউট করা উচিত যে আমার একটা বড় জায়গা আছে, যে আমি হিউম্যান রাইটস এস্টাবলিশ করে দেখাচ্ছি যে আসলে হিউম্যান রাইটস ভায়োলেশন ঘটে না, মানে বিদেশিদের মাধ্যমে দেখাচ্ছি। তার মানে তাই সেই ক্ষেত্রে আসলে আপনার ইন্টারনাল যে অর্গানসগুলি আছে আবারও সেখানেই ফিরে যেতে হবে, মানে ওগুলিকে নিয়ে আসলে মাথা ঘামানোর খুব একটা নাই। আর ঐক্যমত্যের কথা যেটা প্রিন্স ভাই বারবার বলছেন যে ঐক্যমত্য, যে পলিটিক্যাল ঐক্যমত্য হবে, দেখেন বাংলাদেশের এই মুহূর্তে উচিত যেটা, সেটা হলো যে একটা জায়গায় ঐক্যমত্য হয়। কবে ইলেকশন করবেন, ইলেকশন করে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবেন, ডেমোক্রেটিক গভর্নমেন্টকে হ্যান্ডেল করতে হবে। এখন এই সরকারকে একটা বেনিফিট দেওয়া যেতে পারে, মানে পজিটিভ বেনিফিট, যে 3 বছরের জন্য এই অফিসটাকে দেওয়া হয়েছে, এবং 3 বছরের মধ্যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তারা হয়তো ডিসিশন গুটিয়ে চলে যাবে, কি থাকবে না। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে অন্ততপক্ষে একটা পজিটিভ বার্তা আছে যে এইটা পার্মানেন্ট করার মতো কারো ইচ্ছা নাই, এবং এনজিও কর্মীরাও আসলে খুব বেশি অতি উৎসাহী হতো 3 বছরের জন্য হয়তো কিছু ইয়েটে করবে। আর লাস্ট হলো যে এই অফিসের স্টাফিং করা হবে,
মানে এটা কি এক্সিস্টিং অফিশিয়ালরাই হবে? এবং ইন্টারেস্টিংলি সবার আগে এই বক্তব্যটা এসেছিল কার কাছ থেকে সেটাও যদি আমরা একটু মনে রাখি আর কি মনে করি, মানে এই যে ভলকার ট্যুর সফর করার পরে মানে প্রথম সমাজ কল্যাণ উপদেষ্টার কাছ থেকে এসেছিল, এবং উনি মানে ওনার প্রতি আমার যথেষ্ট মানে শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে মানে পলিটিক্যাল বাস্তবতা এবং আমার মনে হয় যে টেম্পোরারি বাস্তবতা দুইটার মধ্যে আসলে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে পলিটিক্যাল পার্টিগুলিকে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে থাকতে হবে, তাই না? সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে এই জায়গাগুলিতে কারা স্টাফ হচ্ছেন এবং ন্যারেটিভসগুলি আসলে আমরা কাউন্টার করতে পারছি কিনা এদেরকে দিয়ে, 3 বছরের মধ্যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এটাকে কি করবে, এবং যদি বিএনপি বলে থাকেন যে তারা চিন্তিত না, হয়তো বা এই 3 বছরের টাইমলাইন দিয়ে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের একটা বড় দায়িত্ব, তাহলে শুধু আপনাদের না, আমি মনে করি যারা চিন্তক আছেন তাদেরও দায়িত্ব, সেই দায়িত্বটা আসলে ঠিক কিভাবে পালন করবেন বলে আপনি মনে করেন? আমি ধরেন এটা প্রথমে তো বললাম যে একটা খসড়া আলোচনা, এগুলো নীতিগত সিদ্ধান্তের কথা শুনলে একটু চিন্তা হচ্ছিল যখন পররাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন, ভাবছিলাম যে তারা কথা বলবে। সুতরাং আমরা তো আমাদের কথা সরকারকে যেটা বলেছি আরও চাইব যে প্রথমে কোন চুক্তিতে করছে, কী কারণে করছে, এই বিষয়টা পরিষ্কার করা আমাদের সামনে প্রথম আসা দরকার। দ্বিতীয়ত এটা আমরা জোর দিয়েই বলবো যে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তিনি কোনো কাজ করতে গেলে রাজনৈতিক দল এবং অন্য শ্রেণী পেশার মানুষকে আস্থায় নিয়ে করবেন, সেইভাবেই তারা আগাক। মানে আমরা এক্ষুনি এইটাকে বাতিল করো ওই রকম একটা জায়গায় না, আমরা একটা পজিটিভ জায়গা থেকে এটা আগাতে চাই। কারণ এটা তো ঠিক যে আমরা নানা সংকটের মধ্যে আছি, আমাদের মানবাধিকার আগেও বিঘ্নিত হয়েছে, এখনো হচ্ছে, এবং সেই ধরনের ঘটনাগুলি আছে, সেই গ্যারান্টিও কেউ দিতে পারে না। এখানে নানা ধরনের ফোর্স আছে, কিন্তু সেইটা আমরা নিজেরা যদি না করে অন্য কাউকে ইনভাইট করি, যেটা আমি খুব সহজে যদি বলি, দেখেন আমরা অনেক সময় খাল টাল কাটি কি জন্যে, যে পানি ভালো করার জন্যে, এইখানে আমাদের ফসল ফলানোর জন্য, কিন্তু সেইখানে তো নানা ঘটনা ঘটতে পারে। সেইটা সচেতন থাকতে হবে, যারা এই দায়িত্বগুলো পালন করছে তারা কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না, এটা মনে রাখতে হবে। সেই কাজটাই করার দিকে আমরা এখন প্রধান নজর দেব। জি, আর যদি 30 সেকেন্ডে আপনি কিছু যুক্ত করতে চান। না, যেটা প্রিন্স ভাই খুব সুন্দর করে বললেন যে কুমির আনবেন না পাল দিয়ে চাষ করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে, এবং দয়া করে সাধারণ মানুষজনকে জানান যে এটা কুমির কেন আসবে না এবং পানি দিয়ে সেচটা কেন হবে, সেটা আসলে এফেক্টিভ কমিউনিকেশন। এবং এটা আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ছেড়ে দেওয়াটা ভালো, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় এট দি এন্ড অফ দ্য ডে প্রপার এন্টিটি এবং রেসপন্সিবলও থাকবে, কিন্তু যদি আপনি কাগজে কলমে বলেন। একদম ধন্যবাদ দুজনকেই। আশা করি যে এই বিষয়টা আলোচনার মাধ্যমে হলেও আমরা লোকজনের সামনে দিলাম, মানুষও ভাবুক। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স এবং ধন্যবাদ শাহ আবেদম খান। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।